নমস্কার, কথা হোকের এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ এবং আমি সৃজিতা বসু। আমরা প্রতিদিন চেষ্টা করি যে এমন কিছু বিষয়কে সামনে নিয়ে আসা যেটা নিয়ে কথা বাড়বে। আমরা প্রতিদিন চেষ্টা করি এমন কিছু বিষয় যেগুলো প্রাসঙ্গিক বা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, ট্রেন্ডিং ইস্যুর মধ্যে চলে এসেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই কথা হোক যে সবচেয়ে বড় বিতর্ক সভা, সেই বিতর্ক সভার আয়োজন করতে এবং এক একটা বিশেষ পর্বে এক একটা বিশেষ বিশেষ ইস্যু নিয়ে কথা বলতে। কিছুদিন আগে এক রাজনীতিবিদ তিনি কিছু কথা বলেছিলেন এবং সেইটা নিয়ে হাসি ঠাট্টা মশকরা, এমনকি বিধানসভা, এমনকি পার্লামেন্ট অবধি কথাটা পৌঁছে গেছিল, ডোন্ট টাচ মি, ইউ আর ফিমেল, আই এম মেল। এবং তারপরে সেখান থেকে সপ্তপদীর ডায়ালগ, উত্তম কুমার, সুচিত্রা সেন এবং তার পাশাপাশি ছুঁয়ো না বলে আরেক রাজনৈতিক দলের মুখপাত্র, তিনি গান পর্যন্ত প্রেস কনফারেন্সে গিয়েছিলেন। সৃজিতা, একদমই তাই। আর শুধু এই বিষয়টাই নয়, এছাড়া প্রত্যেক দিন ট্রেনে, বাসে, ট্রামে, মধ্যরাতে বিভিন্ন জায়গায় আমরা যখন যাতায়াত করি তখন মহিলাদের ক্ষেত্রে যতটা সজাগ আমরা থাকি, পুরুষদের ক্ষেত্রেও কি ঠিক ততটা সজাগ থাকি? এটা খুব বড় একটা প্রশ্ন। বা আদৌ কি মহিলাদের ক্ষেত্রে যতটা সজাগ থাকা প্রয়োজন, পুরুষদের ক্ষেত্রেও কি ঠিক ততটা সজাগ থাকা প্রয়োজন? এরকমই একটা প্রশ্ন নিয়ে আজকে আমাদের কথা হোক। আজকে সন্ধ্যের আমাদের টপিকটা একবার আপনাদেরকে জানিয়ে দিই, স্পর্শের অধিকার। পুরুষকে ছুতে কি অনুমতি লাগে না? আর সময় ব্যয় করবো না, যারা যারা আমাদের সঙ্গে অতিথি রয়েছেন প্রত্যেকে একে একে ডেকে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী নীলাঞ্জন মুখার্জি। নীলাঞ্জন বাবুর গলা আমরা বিভিন্ন সময় শুনেছি, এছাড়াও বিভিন্ন ভূমিকায় তাকে আমরা পেয়েছি। আজকে তার থেকে শুনবো যে তিনি ঠিক এই বিষয়ে কি বলতে চাইছেন। অন্যদিকে আমি ডেকে নেব নন্দিনী ভট্টাচার্যকে। নন্দিনী ভট্টাচার্য এর আগেও কথা হোকের মঞ্চে এসেছেন, একাধিক বিষয় নিয়ে বলেন, কিন্তু পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য সোজাসুজি চোখে চোখ রেখে একটি নির্দিষ্ট এজেন্ডা, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লড়াইটা করে যাচ্ছেন। তারপর আমরা ডেকে নেব বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতাকে। এই যে আমরা এত প্রশ্ন করি এই মহিলা এবং পুরুষ এই সমস্ত বিষয়ে, আইনের দরজাটা কার জন্য কতটা খোলা বা তার প্রয়োজনীয়তা কতটা, আজকে তার থেকেই জানবো। ডেকে নেব অনিন্দিতা সর্বাধিকারী, চিত্র পরিচালক এবং সমাজকর্মীকে। আর ডেকে নেবো এই মুহূর্তে ইউটিউবার সৌমিত্র চ্যাটার্জি। সৌমিত্রকে আপনারা সবাই চেনেন, বিভিন্ন সময় নানা রকমের মজার মজার কথা আমরা তার থেকে শুনি। আর আজকে এরকম একটা টপিকে সৌমিত্র কি বলে সেটাও আমাদের জানতে ভীষণ ইচ্ছা করছে। অন্যদিকে ডেকে নেব আইনজীবী এবং দীর্ঘদিন ধরে হাইকোর্টে বিভিন্ন মামলা লড়ছেন সুস্মিতা সাহা দত্তকে। এর আগেও কথাও এসেছিলেন, জোর সওয়াল করেছিলেন মহিলাদের হয়ে এবং তার পাশাপাশি লিঙ্গ নিরপেক্ষ আইন, সেই আইন প্রণয়নের এক বড় বিতর্ক নিয়ে। সৃজিতা, আমরা যে কথা হোকের বিষয়গুলো নির্বাচন করি সেখানে খুব সিরিয়াসলি কয়েকটা বিষয় আমরা সামনে আনার চেষ্টা করি, এমন কিছু বিষয় যেগুলো সাধারণত আমরা টেলিভিশনে কথা বলি না, সাধারণত আমরা প্রতিদিনের প্রাইম টাইমে কথা বলার সুযোগ পাই না। আজকের যে বিষয় সৃজিতা, স্পর্শের অধিকার, পুরুষকে ছুতে কি অনুমতি লাগে না, এই বিষয় নিয়ে একদিকে যেরকম একটা মত আছে, সত্যিই তো পুরুষ মানুষ কি বানের জলে ভেসে এসেছেন যে পুরুষ মানুষের ক্ষেত্রে দাঁড়িয়েই যাবতীয় যা শিথিলতা, পুরুষ মানুষের ক্ষেত্রে দাঁড়িয়ে যাবতীয় যা আইন, মিথ্যে মামলা, যাবতীয় যা যা জিনিস এগুলো সামনে আসছে, একদিকে পুরুষ অধিকার কর্মীরা একদিকে বলছেন, আবার অন্যদিকে আমরা কি সত্যি এই কথাগুলো বলার মতন একটা জায়গায় এসছি? পুরুষ মানুষ কি সত্যিই এত আতুপুতু ছোট ছোট পায়ে চলতে চলতে বাবুসোনারা কি এতটাই দুর্বল? আমাদেরই বানানো একটা সিস্টেম, আমাদেরই বানানো, আমাদেরই আইন প্রণয়ন, আমরা যেটাকে পুরুষ অধিকার এবং পুরুষতন্ত্র বলি, সেই জায়গায় কি সত্যি এত দুর্বলতা, এত ভঙ্গুর এই পুরুষেরা? হ্যাঁ, এটা নিয়েই আজকে সকলের সঙ্গে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে। তবে তার আগে, আমাদের আলোচনা শুরু করার আগে আমরা একটু বলে দিই যে কি নিয়মে আমরা চলবো। প্রথমে যিনি আসবেন পোডিয়ামে তিনি 3 মিনিট কথা বলার সুযোগ পাবেন এবং তার কাউন্টারে যিনি থাকবেন তিনি প্রথমে 1 মিনিট পাবেন এবং যিনি 1 মিনিট পাচ্ছেন তিনি ফের 3 মিনিট পাবে তার তরফ থেকে কথা বলার জন্য এবং তার কাউন্টারে যিনি থাকবেন তিনি আবার 1 মিনিট পাবেন। এইভাবেই আমাদের আলোচনা পর্বটা এগিয়ে যাবে। ময়ূক, তাহলে আমরা প্রথমে কাকে ডেকে নিচ্ছি? প্রথমে নীলাঞ্জনকে ডাকছি, একদম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নীলাঞ্জন মুখোপাধ্যায়।
এবং আমরা বারবার যে কথাটা বলি, আমাদের একদম সোজা হাইওয়ের মতন, যদিও আমাদের বাংলায় হাইওয়েগুলো সেরকম অবস্থায় নেই, যশোর রোড এবং NH-34 নিয়ে আমরা প্রতিদিন জবাব চাইছি বাংলায়, কিন্তু অন্যদিকে আজকে এইটা হাইওয়ে নয়, নীলাঞ্জনও জানে এবং অন্যদিকেও জানে, এটা খরস্রোতা নদীর মতন বাঁক থাকবে এবং তার পাশাপাশি কখন কোন দিকের কথা কোন দিকে লেগে যাবে আষ্টে পিষ্টে। নীলাঞ্জন, তোমার প্রথম 3 মিনিট। আমি আশা করি এমন একটা ভবিষ্যৎ আসতে চলেছে যেখানে একদিন কোনো এক অপরাধী তিনি ওই সুচিত্রা সেন লগ্নে হঠাৎ করে জন্মাবেন এবং তারপর পুলিশকে দেখে তার দিকে তাকিয়ে বলবেন, অনুমতি ছাড়া পুলিশ তুমি আমায় টাচ করবে না। আজকের যেটা মোশন, আজকের যেটা বিষয়, যে স্পর্শের অধিকার, পুরুষকে ছুঁতে কি অনুমতি লাগে না? আমার বিশ্বাস আজকে পক্ষে বা বিপক্ষে যে 6 জন বক্তা আছে তারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে বলবেন ডেফিনেটলি প্রত্যেক পুরুষকে ছুঁতেই তো আসলে আসলে অনুমতি লাগে, কিন্তু তার সঙ্গে লাগে 3টে প্রশ্ন। 1, কোন স্পর্শের কথা বলা হচ্ছে? 2, পুরুষ বলতে এখানে আসলে কাদের মিন করা হচ্ছে? এবং 3, অনুমতির প্রশ্ন উঠলোটা কখন? এই অনুমতির প্রশ্নটা কি তখন উঠলো যখন মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তারা একটা সার্ভে করলেন এবং সেই সার্ভেতে দেখা গেল যে 42% বাচ্চা মেয়ে তারা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার এবং 57% বাচ্চা ছেলে তারা অ্যাবিউজের শিকার। তখন তো এই প্রশ্নটা উঠলো না? তখন কি এই প্রশ্নটা উঠলো যখন সময়টা 2015 থেকে 2019, যেখানে একটা সার্ভে দেখালো যে 13,184টা অ্যাবিউজের কেসের মধ্যে পস্কো আইনে 2,213টা বাচ্চা ছেলে ভিকটিম। তখন কি প্রশ্ন উঠলো? না, প্রশ্ন উঠলো না। এই প্রশ্ন কি তখন উঠলো যখন এই শহরের একদম প্রাণকেন্দ্রে একজন নারী সুলভ পুরুষকে অশ্লীল যৌন ইঙ্গিত তাকে সহ্য করতে হলো? তখন কি প্রশ্ন উঠলো? না, প্রশ্ন উঠলো না। এই শহরে কি তখন প্রশ্ন ওঠে যখন একজন রূপান্তরকামী কিংবা একজন বৃহন্নলাকে দেখে সোসাইটির নর্মাল লোকেরা আজে বাজে কথা বলে? তখন তো প্রশ্ন ওঠে না। প্রশ্নটা উঠলো তখন যখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উঠলেন তুমি আমায় টাচ করবে না। অর্থাৎ আমাদের এন্টায়ার সোসাইটিটা আসলে পলিটিসাইজড, পলিটিক্যাল কোনো বিষয় এলে তখন তিনি বা তারা রিয়্যাক্ট করেন। অর্থাৎ আমরা নর্মাল সমাজের উন্নতিটা চাই না, আমরা চাই না যে কারুর পক্ষে কথা হোক, কারুর বিপক্ষে কথা হোক, কারুকে রক্ষা করতে কথা হোক। আমরা চাই যদি ব্যাপারটা পলিটিক্যালি বায়াসড হয় তবেই আমরা সেটা নিয়ে রিয়্যাক্ট করব, তাছাড়া আমরা রিয়্যাক্ট করব না। 2, কোন পুরুষের কথা বলা হয়েছে? নর্মাল পুরুষ, মর্দ কো দর্দ নেই হতা টাইপের পুরুষ, নাকি নারী সুলভ পুরুষ, পুরুষ সুলভ নারী? আসলে বিষয়টা যেন দেখানো হচ্ছে একটা শক্তিমান পুরুষ বনাম একজন শক্তিমান মহিলা। বিষয়টা আসলে নয়। বিষয়টা 2 ধরনের মানুষের, 1 যারা আক্রান্ত, 2 যারা আঘাত করছেন। এর ব্যতি রেখে কোনো রকম বিষয় হতে পারে না। কখনো পুরুষের অধিকার দরকার, নারীর অধিকার দরকার এই বলে যারা হয়তো নারীর অধিকার দরকার বলে গলা ফাটিয়েছেন, সেখান থেকে দেখা যাচ্ছে কি আজকের ডেটা বলছে পুরুষ বাচ্চারা সবচেয়ে বেশি এফেক্টেড। তার মানে কোনো একটা জায়গায় আমরা আসলে একটা জায়গাকে প্রোটেক্ট করতে গিয়ে অন্য পক্ষটাকে হয়তো দেখছি না। ফলত পুরুষ নারী এই ভেদটা নয়, যারা ভেদটা করছেন তারা খুব সচেতনভাবে একটা অন্য খেলা খেলছেন। এখানে যদি তারা সত্যিই সোসাইটির ভালো চান তাহলে পুরুষ নারী নির্বিশেষে তারা সোসাইটির জন্য লড়বেন। অ্যান্ড 3rd পয়েন্ট, আমি জাস্ট আরেক মিনিট এক্সট্রা চেয়ে নেবো। নীলাঞ্জন, ঠিক এই জায়গাতে 3য় পয়েন্ট বলার আগে জাস্ট একটা জিনিস আমার মনে হলো বলে বলছি, এটা কি ঠিক যে বিরোধী দলনেতা তার ক্ষেত্রে দাঁড়িয়ে এটা হয়েছে বলে? দেখো, প্রত্যেকটা জিনিস আলপিন টু এলিফ্যান্ট সবকিছু রাজনীতির মধ্যে, রাজনীতিবিদের ক্ষেত্রে এটা হয়েছে বলে লাইমলাইটে এলো, মেইন স্ট্রিমে এলো, আমরা কথা বলছি, তুমি কথা বলছো, মিম তৈরি হচ্ছে, আমরা লেখালেখি করছি, আইনসভায় যাচ্ছে, এই সমস্তটা, এবং এতে হয়তো কিছুটা হলেও কিছু বদল আশা করতে পারি। যদি 100 বার যদি এটা নিয়ে তারপরে টানা কথা হয় অবশ্যই হবে, কিন্তু কালকে এটার পর ইস্যুটা তো চাপা পড়ে যাবে। কালকে একটা রাস্তায় চোরকে যখন বিবস্ত্র করে ডেকে হিঁচড়ে পিটিয়ে মারা হয় তখন আপনি বলেন যে চোরটার গায়ে কেন বস তুমি কাপড় তুলছো বা তুমি কেন তার জামা খুলছো? আপনি তো বলেন না। সুতরাং অধিকারের অপব্যবহার হতেই পারে। বুঝতে হবে ভালো কোনটা, রং কোনটা, ঠিক কোনটা, ভুল কোনটা, রাইট কোনটা, রং কোনটা। রাইটের বিরুদ্ধে রঙের লড়াই হোক, অধিকার হোক রাইটের জন্য, অধিকার হোক ঠিকের জন্য, অধিকার হোক গুড টাচের জন্য, কখনো পুরুষের জন্য নয়, কখনো নারীর জন্য নয়, নারী সুলভ পুরুষের জন্য নয়, পুরুষ সুলভ নারীর জন্য নয়, সবার জন্য, মানুষের জন্য হোক। যেদিন লড়াইটা মানুষের জন্য হবে, যেদিন লড়াইটা সবার জন্য হবে, সেদিন আমি বুঝবো এই মোশন সার্থক। আসলে রিপাবলিক বাংলা একটু দুষ্টুমি করে, জানেন তো, এটা দিয়ে দেয় এবং যাওয়াই জানে যেটা তো সব পক্ষেই বলবে, কিন্তু তার মধ্যে যেটা গভীর প্রশ্ন লুকিয়ে রয়েছে সেটা বোধহয়
বলবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এই প্রশ্নটা তুলে দিয়েছে। রাইট, খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন অ্যাকচুয়ালি নীলাঞ্জন। এক তো প্রথমে বললেন যে বিষয়টা পলিটিসাইজড হয়ে গেছে এবং তাই জন্যই সামনে এসেছে, এবং একটা ইকুয়ালিটির জায়গাকে খুব সুন্দর করে তুলে ধরলেন। কিন্তু পুরুষ নারী আমাদের সমাজে কতটা ইকুয়াল পজিশনে রয়েছে সেটাও একটা বড় প্রশ্ন। আমি নন্দিনী দিয়ে এই মুহূর্তে অপর দিকে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, বিশিষ্ট পুরুষ অধিকার কর্মী হিসেবে তিনি মূলত কাজ করেন। আমি নন্দিনী দি আপনাকে রিকোয়েস্ট করবো পোডিয়ামে যাবার, এবং নীলাঞ্জন এখনো অবধি যে বিষয়গুলি উল্লেখ করলেন তাতে গুরুত্ব দিলেন, ইকুয়ালিটিতে গুরুত্ব দিলেন, আবেগে এবং গুরুত্ব দিলেন রাজনীতি হয়তো সবেতেই ঢুকে যায়, তারপরেই হয়তো আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে সেই বিষয়গুলিতে। আপনার যদি কাউন্টারে কিছু বলার থাকে 1 মিনিট সময় আপনার জন্য। হ্যাঁ, সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রিপাবলিক বাংলার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এরকম একটা বিষয়কে যে আপনারা তুলে আনতে পেরেছেন, সচরাচর কেউ সাহস করে না। আমার পূর্ববর্তী বক্তা এই যে হাত পানেরে এত কথা বলছেন, পুরুষের অধিকারের কথাই যখন এসেছে স্পর্শের অধিকারে, কিন্তু আজকে যদি সত্যি সত্যি এটা একটা নারীদের স্পর্শের অধিকারের বিষয় আসতো, তখন দেখতেন এত কথা বেরোচ্ছে না। তখন দেখতেন যে নারীদের অধিকারটাই কত জরুরি সেটা আসছে। আমি যদি ওনাকে প্রশ্ন করি, আপনার কাছে তো পরিসংখ্যান আছে যে বাচ্চা ছেলেদের এত % যৌন নির্যাতন হয়, আপনি নিজে কভারে নিয়ে কথা বলেছেন। আপনি তো একজন খুব ফেসবুকে প্রচারিত ব্যক্তিত্ব, আপনাকে সবাই চেনে, আপনি কভার লিখেছেন? লেখেননি। তাহলে চ্যারিটি তো বিগিনস অ্যাট হোম, আপনি না হয় শুরু করতেন, করেননি। কেমন? তো আজকে একজন রাজনৈতিক নেতার হাত ধরেই হোক বা একজন টিভি চ্যানেলের সঞ্চালকের হাত ধরেই হোক, এ প্রসঙ্গ যখন সামনে এসেছে, তাহলে এই নিয়ে আমরা কথা বলি। এগুলো নিয়ে কথা বলে লাভ নেই। 1 সেকেন্ড শেষ হলো, এখানে বাজারটা বাজলো, আমি 1 সেকেন্ড আগেই থামলাম। নীলাঞ্জনকে আমি 1 মিনিট আরও দিচ্ছি, এবং খুব আনন্দ পাচ্ছি এখানে অনির্বাণ ঘোটাকরতার মতন একজন আইনজীবীও বসে আছে, সুস্মিতাদির মতন আইনজীবী বসে আছে, এবং আমরা একটা বিচারকের জায়গাতে সময়ও নির্ধারণ করতে পারছি এখানে। অনির্বাণ, একবার নীলাঞ্জনকে 1 মিনিট সময় দেওয়া হোক, তারপরে 3 মিনিট। নন্দিনী বোধহয় আমার পুরনো ফেসবুক ভিডিও দেখেন না, তাই বোধহয় বলেছেন আমি এখন অতটা জনপ্রিয় হয়ে উঠতে পারিনি। যেদিন জনপ্রিয় হয়ে উঠবো, নন্দিনী আমার সমস্ত ভিডিও দেখবেন এবং সেখানে দেখবেন আমি সমস্ত মানুষের সমান অধিকার নিয়ে কথা বলি। আমি কখনো পুরুষ আপনি বলিনি, আপনার মতো বহু মানুষ। হ্যাঁ, মানে আমি বলছি আপনি চ্যারিটি বিগিনস অ্যাট হোমের কথা বলেন, আমি আমার হোমের কথাটা আগে বলছি, তারপর যজ্ঞের কথাটা বলবো। তো কথাটা হচ্ছে যে এটা নিয়ে বলা হয়, এবং আমি আবার বলছি যে একদমই অধিকার, এটা তো খুব বেসিক জিনিস। আমরা আসলে ধরে নিই একটা বাচ্চাকে দেখলেই তাকে চটকে দেওয়া যায়, বিয়ে করলেই আমার স্ত্রীর উপর বা স্ত্রীর স্বামীর উপর একটা নর্মাল অধিকার জন্য আমি তোমাকে যখন ইচ্ছে যা ইচ্ছে করতে পারি। আমি টিপিক্যাল জানি একটা গোলাপ ফুল দেখলেই আমি জানি যে এটা আমাকে ছেঁড়া যায়। এই ভুল নোশনটাকে বাদ দিতে হবে, গলদটা অনেক গোড়ায়। বেশ, আবার ইকুয়ালিটি জায়গায় এবার আমি নীলাঞ্জনের কথা থেকে শুরু করি। আমাদের গলদটা কিন্তু সেই গোড়ায়। আমরা না দেখবেন বাড়িতে বাচ্চা ছেলেদের জামা কাপড় ছাড়া ঘোরাই, কিন্তু বাচ্চা মেয়েদের না ঘোরাই না। অল্প বয়স থেকে তাকে শিখিয়েছি তুমি প্যান্ট পরো, তুমি জামা পরো। বাচ্চা ছেলেরা আকছার অনেক বড় বয়স অবধি তারা প্যান্ট যদি বা একটা পরেন, গায়ে জামা তো বুড়ো বয়স অবধি পড়েন না। অর্থাৎ একটি বাচ্চা মেয়েকে ছোটোবেলা থেকেই শেখানো হয় তার শরীরটি অত্যন্ত দামি, তাকে সেটা ছুতে দেবার অধিকার, তাকে গুড টাচ ব্যাড টাচ তাকে স্কুলে শেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ তার শরীরটি দামি, সেই শরীরের বিনিময়ে কিন্তু অনেক কিছু আসতে পারে, এবং লোকের চোখে সেটা কিন্তু এরকম হেয় করার জিনিস নয়। একজন পুরুষ মানুষকে বা একটা বাচ্চা ছেলেকে আমরা কোনোদিন এটা শেখাইনি। পুরুষ মানুষকে তার দেহর, তার যৌন, তার দামই কোনোদিনও শেখানো হয়নি। অর্থাৎ তোমার শরীরটি যে দামি, যে কেউ চাইলেই তোমায় একটা ছুঁয়ে যেতে পারে না। দেখবেন একটা বাচ্চা ছেলেদের সঙ্গে আমাদের সমাজে তো অত্যন্ত একটা জঘন্য খেলা আছে। আমি এই টিভি চ্যানেলে বসে সে কথাগুলো উচ্চারণ করতে চাই না। আপনারা ছোটো বেলায় অনেক পুরুষ মানুষ হয়তো এই খেলার শিকার। যখন ছোট বাচ্চারা দৌড়োদৌড়ি করছে তাদের প্রাইভেট পার্টে হাত দিয়ে দেওয়া। তো বাচ্চা ছেলেরা পুরুষ হয়ে উঠছেন, কেউ শিখেই উঠতে পারেন না তাদের শরীরের দাম। তাদেরকে যে কেউ ইচ্ছে করলে ছুঁয়ে ফেলতে পারেন না, তাদেরও একটা দাম আছে, তারা সেই দামটা কিনতে পারেন। তাই জন্য কি হয় বলুন তো, ছেলেরা যখন বড় হয়ে ওঠে সেই অর্থের বিনিময়ে কখনো কখনো সেটা কিনতে চান গার্লফ্রেন্ডের কাছ থেকে, আর যখন সেটা আইনি বা বৈধ হয় স্ত্রীর কাছ থেকে সেইটা শ্রমের বিনিময়ে তাদের কিনতে হয়। তারা ভাবেন এগুলো সেভাবেই কিনতে। এখন তার শরীরের তো দাম নেই। মেয়েরা তো কোনোদিন ভাবছেনই না যে একটা পুরুষের শরীর বা তার দেহ, তাকে স্পর্শ করার অধিকার আমাদের এভাবেই কিনতে হতে পারে। আমাদেরও সেটা চাইতে হতে পারে। নো মিন্স নো। পুরুষ মানুষ বলতে পারেন তাকে ছোঁয়ার ক্ষেত্রে, কেন পারেন না আমাকে কেউ বোঝাতে পারেন? কেন পুরুষ মানুষের শরীর ছোঁয়ার ক্ষেত্রে ইচ্ছে অনিচ্ছে থাকবে না? কেন পুরুষ মানুষ এটা বলতে পারবেন না মাই বডি মাই চয়েস, আমি ইচ্ছে না হলে ছুতে দেবো না? আজকে না হয় এটা একটা পলিটিসাইজ করার চেষ্টা হচ্ছে, বলা হচ্ছে যে ওনাকে কেন এটা করা হয়েছিল। কিন্তু নর্মাল একজন পুরুষ মানুষ হিসেবে আপনাদের কি মনে হয় না এই অধিকার আপনাদের থাকা উচিত?
মাই বডি মাই চয়েস বলার অধিকার, নো মিন্স নো। আমারও আজকে ভালো লাগছে না শারীরিক সম্পর্কে যেতে, বা আমাকে ছোঁয়ার অধিকার তোমার নেই, এটুকু বলার অধিকার কি আপনাদের থাকা উচিত নয়? আমার মনে হয় আপনাদের থাকা উচিত। কিন্তু আপনি একটা কথা বললেন যে একজন মহিলা ভাবতেই চায় না তার একজন পুরুষ শরীর সম্পর্কে বা সিরিয়াসলি নিতে চান না, আপনার বলার বিষয়বস্তুটা এটা ছিল। আমাকে একটা কথা বলুন, যে মেয়েটি মধ্যরাতে মলেস্টেড হচ্ছে বা বাসে ট্রামে রাস্তাঘাটে যখন তখন মলেস্টেড হচ্ছে, সে কেন এটা ভাববে? আপনারা কি কখনো জেনেছেন কোনো পুরুষ মলেস্টেড হয় কিনা? আপনারা কি কখনো কোনো পুরুষের কাছে জানতে চেয়েছেন তার প্রাইভেট পার্টে বাসের ট্রামে হাত দেওয়া হয় কিনা, তাকে কখনো খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করা হয় কিনা? কোনো নারীদের কোনো চাহিদা টাহিদা নেই আর কি, সব চাহিদা পুরুষের। পুরুষ মানুষ সবসময় চাহিদার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নারীরা সব নেকুপুসু মুনু, তাদের কিচ্ছু চাহিদা নেই। এদের কথা কথা ওমেন এম্পাওয়ারমেন্ট। আরে মশাই, ওমেন এম্পাওয়ারমেন্ট থাকলে তাদের চাহিদাও তৈরি হয়, স্বীকার করতে শিখুন না এটা। তারাও তো ইচ্ছে করলে পুরুষ মানুষকে ছুতে পারেন, তো কোনো অন্যায় নেই সে ছোঁয়ার চাহিদার মধ্যে, কিন্তু এটা স্বীকার করুন না আপনারা। বেশ এবং বেশ সেই চাওয়ার মধ্যে পুরুষ মানুষের বেশ। 100% বলার অধিকার আছে, নো মিন্স নো। বেশ, নন্দিনী শোয়েব আক্তারের মতন রুদ্ধশ্বাস ভাবে আমরা শুনছিলাম, দেখছিলাম। হ্যাঁ, কারণ আপনারা তো বলেন মেয়েরা চিৎকার না করলে কেউ শোনে না, আর পুরুষ মানুষ চিৎকার করলেও কেউ শোনে না, কারণ সবাই তাকে মেরে রেখে দিয়েছেন সব জায়গায়। একদম একদম লাইভেও যারা এই মুহূর্তে ইউটিউবেও দেখছেন, প্রচুর কমেন্ট এই মুহূর্তে আসছে। যারা দেখছেন এবং যারা এই মুহূর্তে এনগেজ হচ্ছেন ইউটিউবে, তারাও লিখুন না আপনাদের কি জানি মত। না পরে আর সময় দেবেন কিনা, আরেকটু কিছু বলার আছে। অবশ্যই অবশ্যই, এটা চলবে, এটা ক্রমবর্ধমান, কিন্তু আপনাকে একটু থাকতে বলছি এখানে। অন্যদিকে অনির্বাণ গুহ ঠাকুরতা এই মুহূর্তে রয়েছে। অনির্বাণ গুহ ঠাকুরতা যে একের পর এক বল, সেই বল কিভাবে সামলায় সেটাই বাংলার মানুষ জানতে চাইছে। শুভ বিজয়া সবাইকে। দিদির কিছু প্রশ্ন, দিদি কিছু কথা বললেন, সেগুলোর আমার অদ্ভুত একটু অবাক লেগেছে। আমি একটু এই প্রশ্নগুলো দিদিকে একটু করে নিই। সেটা হচ্ছে যে বাচ্চা মেয়েকে শেখানো হয় তার শরীর খুব দামি। আমার প্রশ্ন, বাচেন্দ্রী পাল, মিতালি রাজ এরাও তো বাচ্চা মেয়ে ছিলেন কখনো এক সময়, তাদেরকে কি খালি শরীরটাই শেখানো হয়েছে? আপনি বসে আপনি রিপোর্ট করতে পারেন। হ্যাঁ, একবার এদেরকে কি শরীরটাই শেখানো হয়েছে, নাকি তাদেরকে ক্রিকেট খেলা, পাহাড়ে ওঠা? আমি কিন্তু সম্পূর্ণ অনির্বাণ অন্য কথা বলতে চেয়েছি। আমি বলতে চেয়েছি যে যেই মানুষদের কথা বলা মানে আমি বলতে পারি এটা আগে অনির্বাণ বলে নিক, তারপরে আবার আপনাকে নিশ্চয়ই আপনি বসে পড়তে পারেন, আপনি বসে হ্যাঁ নিশ্চয়ই। তো এই যে বাচ্চা মেয়েদেরকে শেখানো হয় শরীর খুব দামি, মিতালি রাজ, বাচেন্দ্রী পাল, আরও অনেকে, আমি নাম বলতে চাইলে ফ্লাইট লেফটেন্যান্ট একজন ভদ্রমহিলা যিনি আন্দোলন করেছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন যে তিনিও যুদ্ধ বিমান চালাতে চান, তাকে সেই অধিকার দেওয়া হচ্ছিল না আনফর্চুনেটলি। তো তাকেও খুব সম্মানের সাথে আমি বলছি যে তাকেও কি শেখানো হয়েছিল যে তার শরীর খুব দামি, নাকি তার কলা, তার শিক্ষা অনেক দামি, সেটা শেখানো হয়েছিল তাকে? তো যাই হোক, এই প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো থাকবে। আমার সহবক্তা কিছুক্ষণ আগে খুব সুন্দর বলছিলেন যে সমান অধিকার নিয়ে কথা। আচ্ছা, আপনি এই স্পর্শ নিয়ে কথা হচ্ছে, স্পর্শর বিষয়ে আমাদেরকে, এই স্পর্শ খুব ডিফাইন্ড নয় কোথাও। টাচ অনেক রকমভাবে হতে পারে। আমি আমার বাড়ির ক্ষেত্রে বলি, যদি আমার বাড়ির ছোট বাচ্চা মেয়ে বা আমার ভদ্রমহিলা, আমার বাড়ির ভদ্রমহিলা, তিনি যদি কোথাও যেতে চান একটা পাবলিক ট্রান্সপোর্টে, আমরা সবসময় বলি যে তুমি লেডিস সিটে যাও বা লেডিস কম্পার্টমেন্টে, ট্রেনে উঠলে লেডিস কম্পার্টমেন্টে ওঠো। এই প্রশ্নটা আমরা নিজেরা কখনো করেছি যে কেন এটা আমরা বলি? এই কেন বলি তার পেছনেও কোথাও না কোথাও একটা স্পর্শ লুকিয়ে রয়েছে। সেই স্পর্শ আপনারা, আমি আর নতুন করে খুলছি না পুরো বিষয়টা। খুললে আফটারঅল একজন পুরুষ হিসেবে হয়তো নিজের দিকেও কখনো কখনো নিজেকেও খারাপ লাগতে পারে, তো আমি ওটা খুলছি না। কিন্তু আপনারাও ভাবুন যে এই কারণগুলো কেন, এই বক্তব্য, এই চিন্তাগুলো কেন। আমি কোনো একটা সময় একটি মামলা করেছিলাম পার্ক স্ট্রিটের একটি ঘটনাকে নিয়ে। একজন ভদ্রমহিলাকে, তাকে অত্যন্ত বিক্ষোভ পরিস্থিতির মধ্যে সাফার করতে হয়েছিল। সেই ভদ্রমহিলা যখন, আমি বলতে বাধ্য হচ্ছি, রেপড হয়েছিলেন, তখন যেমন তাকে স্পর্শ করা হয়েছিল, এই যতদিন তার মামলা চলল ততদিন পর্যন্ত তাকে বিভিন্ন জন বিভিন্নভাবে স্পর্শ করলো। তো এই বিষয়টা, স্পর্শের বিষয়টা, অনুমতির প্রয়োজন কি প্রয়োজন না, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আমি রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই প্রসঙ্গটা উত্থাপন হয়েছে, কারণ স্পর্শ কিন্তু খালি গুড টাচ, ব্যাড টাচ, হাত দিয়ে টাচ, পা দিয়ে টাচ, কনুই দিয়ে টাচ তা নয়। স্পর্শ কিন্তু চোখ দিয়ে, মুখ দিয়েও স্পর্শ হতে পারে। স্পর্শ কিন্তু সর্বক্ষেত্রেই, যেটা অনুমতিবিহীন স্পর্শ, সেটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমাদের একটা মেটাফিজিক্যাল জায়গা তৈরি করছো না অনির্বাণ, যেখানে তুমি বলছো যে চোখ দিয়েও স্পর্শ করা যায়। আমি এগুলো দেখেছি অ্যাকচুয়ালি আদালতে।
একজন ভদ্রমহিলা তিনি রেপড হয়েছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্ন বান দিয়ে তাকে বারবার এই অঙ্গের জায়গাতে নিয়ে ঘোরানো হচ্ছে, সেই অঙ্গের জায়গা দিয়ে ঘোরানো হচ্ছে এবং তাকে বারবার ওই স্পর্শগুলোকে ফিল করানো হচ্ছে। তো এটা স্পর্শ নয়? আমি সকলকে জিজ্ঞেস করছি আজকে, এটা স্পর্শ নয়? সেই কাতরতা তো আমরা দেখেছি সেখানে। এবং আরেকটা ব্যাপার, আমি একটা জিনিস শুধু অ্যাড করে নিই, আমি জাস্ট একটা অ্যাড করে নিই। অ্যাকচুয়ালি আমরা এখানে হ্যাঁ একদম, আমরা এখানে খুব মেল ভার্সেস ফিমেল করছি। মানে ধরে নিচ্ছি একজন পুরুষ যদি আরেকজন পুরুষকে স্পর্শ করে তাহলে সেটা নিয়ে কিন্তু এখানে কথা বলছেন। আমার মনে হচ্ছে যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বাট আমরা শুধু ভাবছি নারীরা পুরুষকে স্পর্শ করবে, পুরুষ নারীকে স্পর্শ করবে, বিষয়টা এত ইজি নয়। একটা পুরুষকে তো আরেকজন পুরুষ স্পর্শ করতে পারে, একজন নারীকে তো আরেকজন নারী স্পর্শ করতে পারে। সেক্ষেত্রে এই যে ফাইন লাইন, এইটাকে ডিসাইড করবে ভারতবর্ষে, কলকাতা শহরে, আপনার আশেপাশে এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা নিরন্তর এভাবে নিগৃহীত হচ্ছে। প্রশ্নটা পুরুষ নারীর নয়, বারবার বলছি, প্রশ্নটা বুড়োর বা বাচ্চার নয়, প্রশ্নটা আমাদের এথিক্সের। এই যে উনি বলছেন চোখ দিয়ে স্পর্শ করা, শুধুমাত্র মহিলাকে না, একটা পুরুষকেও তো প্রতি মুহূর্তে জাজমেন্ট স্পর্শ করছে, প্রতি মুহূর্তে। আমি বলছি না পুরুষ ঠিক না মহিলা ঠিক, আমি বলছি ভুলটা ভুল, ঠিকটা ঠিক। ব্যাড ইজ অলওয়েজ ব্যাড, ব্যাড স্পর্শ ইজ অলওয়েজ আ ব্যাড। তাকে কোনো পুরুষ দিয়ে নারী দিয়ে জাস্টিফাই করা যাবে না। খারাপ যেটা, সেটা সর্বক্ষেত্রে খারাপ। নন্দিনী একদম শার্প। যেহেতু অনির্বাণ আইনজীবী, আইনের প্রশ্ন তুলবো। ও বারবার বলছে না যে মহিলা রেপড হয়েছেন তাকে যখন কোর্টে প্রশ্ন করা হয়, তার অনেক তাকে চোখ দিয়ে ধর্ষণ করা হয় বা প্রশ্নের মাধ্যমে করা হয়। ওকে একটা কথা মনে করিয়ে দিতে চাইবো, যেই পুরুষ মানুষগুলো ফলস রেপ কেসে হন এরকম, তাদেরকেও কিন্তু একই জিনিস করা হয় এবং সেটাও মানসিক ধর্ষণের পর্যায়ে পড়ে, স্পর্শের পর্যায়ে পড়ে। এবং আমি নীলাঞ্জনের সঙ্গেও একমত। শুধু খারাপ লাগে কি বলুন তো, নারীদের স্পর্শ কথা উঠলে না, তখন আর এই মানুষের কথাটা ওঠে না, তখন শুধু নারীদের নিয়ে আলোচনা হয়। আমার মনে হয় IPC 354টা নিয়ে চিন্তা করা উচিত। তাহলে আউটরেজ অফ মডেস্টি ফর হিউম্যান হোক, এই মঞ্চ থেকে, এখান থেকেই এটা বদল করার আবেদন জানালাম, যেহেতু অনেক আইনজীবী বসে আছে। তাহলে আউটরেজ অফ মডেস্টি ফর হিউম্যান হোক, আইনজীবীদের কাছে বলবো অনেকগুলো বড় বড় সিদ্ধান্তর কিন্তু জার্মিনেটিং পয়েন্ট হয়েছে। এটা আমরা জানি না, এটা আমাদের না, আমাদের গোটা বাংলার কৃতিত্ব। কিন্তু অনেকগুলো বিষয়, লিঙ্গ নিরপেক্ষ আইনের ক্ষেত্রে দাঁড়িয়েও বহু আইন প্রণেতা আমাদের আলাদা করে বলেছেন। আমার মনে হয় এটা খুব জরুরি, কিছু করার নেই আমাদের। আইনের কথাই যখন উঠছে, সুস্মিতা দি আমাদের সঙ্গে রয়েছেন, আমি সুস্মিতা দিকে আমি যেতে বলবো। এবং তার পাশাপাশি আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে পক্সো আইন নিয়ে এত কথা বলা হচ্ছে, অর্থাৎ 18 বছর অবধি কিন্তু সকলের জন্য বিষয়টা সমান, কিন্তু 18 পর থেকে হঠাৎ কি হয়ে যায় যে পুরুষরা সেই অধিকারটা পান না? নমস্কার সকলকে। হ্যাঁ, তুমি যেই প্রশ্নটা করলে সৃজিতা, ওটার উত্তর আমার কথার মধ্যেই আমি আনার চেষ্টা করবো। ওটা আমার কাছেও ওটা আমাকেও কুড়ে কুড়ে খাই প্রশ্নটা, যে কি এমন হলো। অনির্বাণের কথার প্রসঙ্গে একটা বলি, আমি নিশ্চয়ই 1 মিনিট পাবো আরও। অনির্বাণের কথা প্রসঙ্গে বলি, আজকে ঝগড়া না, ওর সাথে আমি একটা বিষয়ে একমত হলাম এবং খুব ভালো লাগলো যে স্পর্শের কথা বললো, চোখ দিয়েও স্পর্শ হয়। কিন্তু অনির্বাণ, সেটা চোখ দিয়ে স্পর্শ হয় শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে, মহিলারা যারা রেপড হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই। যে চোখ দিয়ে যে স্পর্শ হয়, কথার বাণে, আমাদের লয়ারদের কথার বাণে যে স্পর্শ হয়, সেটাও কিন্তু তার পক্ষে ক্লান্তিকর, অপমানজনক। এবং নন্দিনীদি যেটা বললেন যে যারা ফলস কেসে, রেপ কেসে বা আউটরেজিং অফ মডেস্টি, এই সমস্ত কেসে যারা এক কথায় সাদা বাংলায় যাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়, তাদের পক্ষেও কিন্তু এই ধরনের উকিলদের কাছ থেকে যে স্পর্শ কোর্টরুমের মধ্যে আসে, সেটা অভিপ্রেত না। তুমি আমরা তো আইনের লোক, তো আমরা নিশ্চয়ই সেটাকেও মাথায় রাখবো যখন বলবো। স্পর্শ, আজকে যে আলোচনার বিষয় স্পর্শ, টাচ, গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ। না, শুধু স্পর্শের ব্যাপার না, স্পর্শের অধিকার, পুরুষকে ছুতে কি অনুমতি লাগে না। এবং তার পাশাপাশি আমার বলতে দ্বিধা নেই, শুভেন্দু অধিকারী সেখান থেকে যে জার্মিনেট করেছিল যে বিতর্ক, এবং আপনি টানা ডিফেন্ড করে গেছিলেন আপনার দলের নেতাকে, সেই ক্ষেত্রেও একটা বড় বিষয় এটা এখানে আসছে। হ্যাঁ, যেটা বলছি, ডিফেন্ডটা করতে গিয়ে কি অনেক মহিলাকে ডিপ্রাইভ করলেন? না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। আমি মহিলাদের কেন ডিপ্রাইভ করবো? এই অনুমতিটা লাগে। আমি খুব জোর গলাতেই বলছি, এই যে ব্যাড টাচ, যে কথাটা আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে কন্যা সন্তানদের, আমি খুব ভেবেচিন্তেই কথাটা ইউজ করলাম, যে বিশেষ করে কন্যা সন্তানদের আমরা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, দিস ইজ আ ব্যাড টাচ, দিস ইজ আ গুড টাচ। কিন্তু এই যে এবং যে কথাটা সৃজিতাও বললো, প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, যেটা
যেটাকে আমরা বলি পক্সো আইন বলে যেটাকে জানি, সেখানেও 18 বছর বয়স পর্যন্ত সেখানে কিন্তু একটা আপত্তিজনক স্পর্শ এবং সেটাকে পুরুষ বাচ্চা এবং মহিলা মানে ফিমেল বাচ্চা তাদের সকলের প্রতি যেই ব্যাড টাচ বা আপত্তিজনক স্পর্শ সেটা কিন্তু ক্রিমিনালাইজড আছে। কিন্তু 18 বছর পরে, 18 বছর উত্তীর্ণ হওয়ার পরে এই যে পুরুষ মানুষ তারা এই যে একটা আইনের যে একটা রক্ষা কবচ তার থেকে তাদেরকে বেরিয়ে আসতে তারা বাধ্য হয়। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে কেন হয়, এটা কি এরকম ব্যাপার যে এখানে যে মহিলারা অনেকাংশে, হ্যাঁ আমি মানছি, আমি বলবো, অবশ্যই বলবো, এবং মহিলাদের নিয়ে আমি প্রচুর মামলা করি যে মহিলারা অনেক ক্ষেত্রেই বেশি তারা এই যে সেক্সুয়াল অফেন্স যেটা বা ব্যাড টাচ এগুলোর তারা সাক্ষী বেশি, এগুলোর তারা ভিকটিম বেশি। কিন্তু এটা কিন্তু কখনোই নয় যে পুরুষদের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু রিপোর্টেড হয় পুরুষদের ক্ষেত্রে যে আপত্তিজনক টাচ হয়, রিপোর্টেড হয় অনেক কম। এই রিপোর্টেড হওয়ার কমের পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে। একজন পুরুষ কর্মচারী সে তার মহিলা বসের কাছ থেকে যখন সে আপত্তিজনক ট্রিটমেন্ট পায়, আপত্তিজনক সে একটা টাচে মানে স্পর্শের সম্মুখীন হয়, সেটাও তো একটা ব্যাড টাচ। সেটার জন্য কিন্তু সেই মহিলা বস তার কাছ থেকে কোনো অনুমতি নেয় না। সেই পুরুষ সহকর্মীটির অধীনস্থ কর্মীটির সেটাকে তার ভালো নাও লাগতে পারে, ভালো লাগে না, কিন্তু তার জন্য কোনো ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি নেই, তার জন্য কোনো আইন আদালত নেই, তার জন্য সেকশন 354 অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড নেই। দিদি আপনার সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট 1 মিনিট আপনার থেকে বেশি নেব। আপনি কি এই সমস্ত কিছু শুভেন্দু অধিকারীও সম্ভবত রিপাবলিক বাংলায় দেখছেন এই প্রোগ্রামটা? যদি দেখেন তাহলে ওনারও প্রতিক্রিয়া আমরা নেব কালকে। কিন্তু এইটা কি আপনি শুভেন্দু অধিকারীর পক্ষে বললেন না বিপক্ষে? অ্যাবসলিউটলি পক্ষে বললাম। কি করে? ওনার কাছে আমরা কৃতজ্ঞ, ওনার কাছে কৃতজ্ঞ যে উনি বলতে পেরেছেন, জোর গলায় উনি বলতে পেরেছেন এই যে মেকি পুরুষতন্ত্র, মেকি পিতৃতন্ত্র, তার থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী যে বলতে পেরেছেন দিস ইজ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, ইউ আর ফিমেল। এইটার জন্য আমি তাকে শুধু তার পার্টির একজন কার্যকর্তা হিসেবে নয়, আমি তাকে একজন মানুষ হিসেবে, কোনো নারী হিসেবেও না, একজন মানুষ হিসেবে তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই ডিবেটটা তিনি উস্কে দিয়েছেন। কি আমি করজোড়ে সকলের কাছে প্রার্থনা করব, আমি বিশেষ করে আমাদের যারা পুরুষ সহনাগরিক আছেন তাদের কাছে আমি প্রার্থনা করব এই মানে মেকি পুরুষতন্ত্র থেকে আপনারা বেরিয়ে আসুন। এরকম যখন ঘটনা ঘটবে আপনারা জানান, না আইন প্রণেতারা না কোনো রকম সমাজ কেউ আপনাদের কথা শুনবে না, শুনতে বাধ্য নয় যতদিন পর্যন্ত কেসেস রিপোর্টেড অ্যাডিকুয়েট না হবে। আইন প্রণেতারাও ভাববে না। বেশ, সুস্মিতা দি আপনার সময় শেষ। আমি সৌমিত্রকে বলবো, তুমি 30 সেকেন্ড, সৌমিত্রকে তুমি ডায়াসে যাও, কিন্তু 30 সেকেন্ড কি নিরঞ্জন বলতে চাও? 30 সেকেন্ড সময়। আমি একদম দুটো খুব স্পেসিফিক প্রশ্ন। এই যে মানে শুভেন্দুবাবু এবং তার সঙ্গে নিশ্চয়ই আমি নাম করে আপনি বললেন বলে আমি জাস্ট নামটা রিফ্লেক্সে বেরিয়ে গেল, যে কোনো পলিটিক্যাল নেতা বা যে কোনো ধরুন একটা সিনেমার হিরো দেখবেন না, যখন একসঙ্গে আসে সব ওয়েভ করে হো করে আসে, ওনারা এমনি করে হাত দেন এবং সবাই টাচ করতে 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 যান, তখনই করে ওনারা বলেন যে তুমি আমার বডি টাচ করবে না। আমার জাস্ট খুব নিরামিষ প্রশ্ন, এটা আমি শেষ করিনি ম্যাম, শেষ করিনি। এটা প্রশ্ন নম্বর 1। আর প্রশ্ন নম্বর 2, আপনি যে প্রসঙ্গটা তুললেন, আপনার কি মনে হয় না যে অ্যাকচুয়ালি এর সূত্রটা বোধহয় লুকিয়ে আছে ওই প্রথম আইন থেকে, যে যেখানে এত বেশি করে বলা হয়েছে যে মহিলাদের এই সমস্যা, মহিলাদের এই সমস্যা, আপনাদের কথা থেকে মনে হচ্ছিল, আমার আমি সেই জিজ্ঞেস করছি, তো সেই জায়গা থেকে বরঞ্চ এখন আরো বেশি করে পুরুষদের জন্য গলা না ফাটিয়ে মানুষদের জন্য গলা ফাটানো উচিত। আমার প্রশ্ন, আমি জাস্ট দুটো প্রশ্ন। হ্যাঁ দুটো হলো তো, দুটো প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা হলো আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারেননি বা আমি বোঝাতে পারিনি। শুভেন্দু বাবু কথাটা, এই যে শুভেন্দু বাবু কথাটা বলেছিলেন তারপর থেকে বিতর্কটা আরো বেশি করে পলিটিক্যাল লিডারের নাম করে বলছেন, জেনারিক বলছেন, তারকারা আছেন না। আমি বলছি যে এই বিষয়টা নিয়ে আমাদের যে আজকেও যে রিপাবলিক এইটা প্রোগ্রামটা করলো, আগেও তো কথা হোকের অনুষ্ঠানে এসেছি, তাদের আগে তো এই ধরনের প্রোগ্রাম বোধহয় ময়ূখ হয়নি, এই বিষয়ে প্রোগ্রাম। সেইখান থেকে শুভেন্দু বাবু এই একটা বিতর্কের সৃষ্টি তৈরি করে দিলেন। এটা কি খারাপ? এটা তো কোনো খারাপ নয়। আমরা যারা এর আগে শুভেন্দু বাবুর এই বিষয়, এই বক্তব্যের আগে আমরা যারা এই বিতর্কে যোগ দেইনি, আমরা যারা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করিনি, এটা আমাদের ফল্ট। আপাতত আমি অনুরোধ করছি আপনাকে বসতে। আমি সৌমিত্র চ্যাটার্জিকে বলছি, ক্ষেত্রে কেসগুলো রিপোর্টেড অনেক বেশি হয়, কেন হাসখালি মহিলাদের ক্ষেত্রে হয়, পুরুষের ক্ষেত্রে এখনো হয়। সেটা সবার ক্ষেত্রেই করা উচিত, পুরুষ নারী নির্বিশেষে। যতদিন পুরুষ করবে ততদিন নারীরা এফেক্টেড হবে। শান্তির বাতাবরণ এবার থাকুক। সৃজিতা, আমরা 3 মিনিট সময় দিচ্ছি সৌমিত্র চ্যাটার্জিকে। সৌমিত্র, তোমার ভার্সন কি?
হ্যাঁ, তো প্রথমে আমি যেটা বলতে চাই, মানে শুরুটা হলো শুভেন্দু অধিকারীকে দিয়ে। তো আমার যেটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে ওই দিন মুভমেন্টটা খুব একটা ভালো চলছিল না, কোথাও না কোথাও গিয়ে কিছু একটা ক্রিয়েট করতে হতো। তার জন্য মিডিয়া থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সবাই একটা ফেইল্ড মুভমেন্ট থেকে পুরো মোড়টা ঘোরাতে ওই একটা দিকে টার্ন নিয়েছিল। কারণ কয়েক মাস আগেই আমরা দেখেছিলাম যে আরেকজন পলিটিক্যাল লিডার আছে যার নাম মীনাক্ষী মুখার্জি, তাকে পুলিশ চ্যাংদোলা করে ধরে নিয়ে ভ্যানে তুলছে, কিন্তু তখন আমরা কোনো মিডিয়াকে সেভাবে খবর করতে দেখিনি, কোনো মানবাধিকার কর্মীদেরকেও সেভাবে বলতে দেখিনি যে পুলিশ কী করে ওকে টাচ করে ভ্যানে তুললো। ঠিক আছে, আমাকে সিপিএম টিপিএম বলে কোনো লাভ নেই, আমার টাকা পয়সা পাচ্ছি না ওখান থেকে, আমি বাগড়া থেকে বাসে করেই এসেছি। এবার মেন ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ে আমার সবচেয়ে বড় সমস্যা, যেটা আমি দুটো পয়েন্ট দেখলাম, একটা হচ্ছে আমার অপোজিশন প্যানেলে যারা বসে আছেন তারা প্রত্যেকেই IPC 354-এর এগেনস্টে প্রচণ্ড কথা বলছেন। আমি বাকিদের মতো আইনজ্ঞ বা অন্য কিছু নই, বাট যতটুকু আমি বুঝি যে জাস্ট বেশ কিছু ভুল ডিসিশনের জন্য, ভুল পলিসি মেকিংয়ের জন্য তুমি আইনকে এইভাবে একদম ডিরেক্টলি ক্রিটিসাইজ করে দিতে পারো না বা বাতিল করে দেওয়ার দাবি করতে পারো না। পুরুষদের একটা সোশ্যাল প্রিভিলেজ আছে, এটা আমি অস্বীকার করতে পারি না একজন পুরুষ হিসেবে। ওনারা অনেক বেশি ফিল্ড ওয়ার্ক করেন, অনেক বেশি জানেন, আমি সে জায়গায় যাচ্ছি না। বাট সেকেন্ড পয়েন্ট যেটা আমার সবচেয়ে বড় প্রবলেমেটিক মনে হচ্ছে এই এন্টায়ার ডিবেটে, সেটা হচ্ছে সবাই একটাই পয়েন্টে স্টিক করার চেষ্টা করছে যে সবার জন্য, মানবাধিকারের জন্য, সব কিছুর জন্য। এই সেম পয়েন্ট বলে কিছু মুভমেন্টকে ডাইলুট করে দেওয়ার চেষ্টা করা হয়, এটা আমরা আগে দেখেছি। তার বিগেস্ট এক্সাম্পল হলো ব্ল্যাক লাইভস ম্যাটার। ব্ল্যাক লাইভস ম্যাটার যখন মুভমেন্টটা শুরু হয়েছিল, তখন হোয়াইট সুপ্রিমেসি যারা বা হোয়াইট সেগমেন্ট থেকে যারা বিলং করে, তারা বলতে শুরু করে অল লাইভস ম্যাটার। একদম ঠিক, অল লাইভস ম্যাটার। বাট এই মোমেন্টে দাঁড়িয়ে, ওই মোমেন্টটা দাঁড়িয়ে ব্ল্যাক লাইভস ম্যাটার এই স্লোগানটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আজকের ভারতবর্ষের আর্থসামাজিক কাঠামোতে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা এবং মহিলাদের যে মানে বাসে ট্রেনে যে ঘটনা আমরা দেখতে পাই প্রতিদিন, ওদের যেটা ওদের ফেস করতে হয়, সেই সংখ্যাটা কম। এবং যখনই আমরা কোনো সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুর কথা দিয়ে ভাবি, একটা সমাজ, একটা সোসাইটির সংখ্যাগরিষ্ঠ সমস্যাকেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, কারণ সেটা আমাদের কাছে সলভ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে এটা নয় যে আমরা যেটা সংখ্যালঘু, যাদের সমস্যা কম, তাদেরকে একদম বাতিল করে দেবো। ওনারা অনেক ক্ষেত্রেই বলছেন যে পুরুষরা অনেক কথাই বলতে পারেন না, অনেক সময় নির্যাতিত হলেও বলতে পারেন না। একদম ঠিক, বলতে পারেন না। তার জন্যও দায়ী হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজ। এই মেকি পুরুষতান্ত্রিক সমাজ বলে কিছু এক্সিস্ট করে না। হাজার হাজার বছর ধরে একটা পুরুষতান্ত্রিক সমাজ এক্সিস্ট করে এসছে, যে পুরুষতান্ত্রিক সমাজ আমাদের শিখিয়ে এসছে যে তুমি বলতে পারো না। কেন বলতে পারো না? কারণ আমি যদি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলি যে আমি বাচ্চা বয়সে যৌন নিগৃহীত হয়েছিলাম, তাহলে আমার সামনে দাঁড়া দুটো ছেলেই আমাকে বলবে, এ ভাই, আমারই মজা ওড়াবে। সেটা নিয়ে ওনারা কথা বলতে পারবেন না। এই পুরুষতান্ত্রিক সমাজটাকে আগে বদলাতে গেলে প্রথমে এটা নোটিস করতে হবে, এটা রিয়েলাইজ করতে হবে যে সমাজটা আসলেই পুরুষতান্ত্রিক। এবং পুরুষতান্ত্রিকতার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এই মহিলাদের ওপর জিনিসপত্র চাপিয়ে দেওয়া, তাদেরকে জিনিসপত্র করতে বলা, এবং বাকি আনুষঙ্গিক যা নিয়ে আমরা আজকে ডিসকাস করছি, যে রুট কজ যেটা, রুট প্রবলেম যেটা, মেন প্রবলেম যেটা, সেটা থেকে মোটটাকে পুরো বলছো প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট। আমরা সবকিছু একসাথে করতে পারবো, আমরা সবকিছু একসাথে করতে পারি না, আমাদের কাছে প্রায়োরিটি থাকে। বেশ, আমি একটা ছোট কথা বলি। আপনি প্লিজ আপনারই সময়, আপনি পড়িয়ে যান। আচ্ছা, যখন আমাদের আলোচনাটা যখন চলছিল, মোটামুটি রাজনৈতিক নেতা থেকে সুপারস্টার অব্দি আমরা চলে গিয়েছিলাম। এই মুহূর্তে একজন পরিচালক আমরা পেয়েছি, অনিন্দিতা সর্বাধিকারী। আপনার 1 মিনিট সময় তো থাকবে, তবে তার সঙ্গে আমি একটা প্রশ্ন জুড়ে দিই। এই ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম অনেক অভিযোগ আসে পরিচালকের বিরুদ্ধে, কোনো অভিনেত্রীর সঙ্গে তার সঙ্গে তাকে মলেস্ট করা হয়েছে, কোনো উঠতি অভিনেত্রীকে ব্যবহার করার প্রচেষ্টা করা হয়েছে শুধুমাত্র স্ক্রিন দেওয়ার জন্য। এই অভিযোগগুলোও কিন্তু আসে। আপনার সময়। না, আমাকে কি প্রশ্ন করছো? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং এই অভিযোগগুলো আসে, এগুলো রিয়েল। এবং যেটা ও বললো যে পুরুষদের পক্ষে এতটাই স্টিগমা যে পুরুষদের পক্ষে এটা বলা, বিকজ সে রিডিকিউলড হয়। যে যদি কোনো পুরুষ, কোনো অ্যাক্টর এসে বলে অমুক ডিরেক্টর আমাকে কাস্টিং কাউচে ডেকেছে বা আমাকে এরকম প্রস্তাব দিয়েছে যেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়, খুব কম। আমার নিজের একটি ছেলেকে এরকম একটি অভিনেতা এসে আমাকে বলেছিল, এবং খুব বিখ্যাত একজন পরিচালক সম্বন্ধে বলেছিল। কিন্তু আমাকে বলার পর হয়তো আরও কাউকে বলেছে, সেই ছেলেটির কেরিয়ার হারিয়ে গেল সে ইন্ডাস্ট্রি থেকে, কারণ সে প্রকাশ্যে বলেছিল। তো এটা হয়। এবং
অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, মেয়েরাও তো বলে না। যে মেয়েদের কাছেও এই প্রস্তাবগুলো আসে, তারা বলতে চাইলেও তাদেরকে চাপ দেওয়া হয়, কারণ সে তার এক্সিস্টেন্স হারিয়ে যাবে। সেটা হচ্ছে আমার একটু অসুবিধা আছে শুভেন্দু অধিকারীকে জেন্ডার বায়াসের প্রথম লড়াইয়ের সৈনিক হিসেবে ধরতে, কারণ সত্যি ওনার মতো একটা সাংসদ যদি এই ভূমিকা নিতেন, তাহলে ভারতবর্ষের সংসদ, মানে আমি বলছি যে আইন যারা তৈরি করে, ইজ আ ল মেকার, আরও অনেক এগোতো। কাজে কোনো ব্যক্তিকে কোনো পেডেস্টালে তুলতে আমি রাজি নই। বরং আমি তো নিজে অবাঞ্ছিত স্পর্শের ভিকটিম, মানে যে কোনো মেয়েই কোনো না কোনো সময়, ছেলেরাও অনেকে, কিন্তু আমি যেহেতু এত বছর মহিলা হয়েই বড় হয়েছি, জন্মেছি, আমি আমারটাই বলতে পারি। আমি যখন 21 বছর বয়স, আমি বম্বেতে কাজ করতে শুরু করি, ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করিনি, তখনও স্টুডেন্ট। কান্দিভ্যালি স্টেশনে ট্রেন থেকে নামলাম, একটা অটোতে উঠতে গেলাম। এবার ওই ভিড়ের মধ্যে একজন এসে হঠাৎ প্রচণ্ড জোরে আমার শরীরের একটা অংশে হাত দিয়ে চলে গেল। আমার প্রথম মনে হলো, মানে প্রথমে তো একটা নিজের শরীরটাকে ভায়োলেটেড মনে হয়, নট বিকজ আই এম আ উমেন, বিকজ আই হ্যাভ আ বডি, মাই বডি মাই রাইট, এইটা তো বলি। কিন্তু ওই 21 বছরের মেয়েটা ভাবলো যে আমিই কেন, ওই অটোতে তো আরও লোক উঠছিল, আমিই কেন। এবং বিশ্বাস করো, তারপর এত বছর আমি কান্দিভ্যালি স্টেশন দিয়ে যেতে পারিনি। আমি কান্দিভ্যালি ঠাকুর কমপ্লেক্সে থাকতাম, আমি বরিভ্যালি স্টেশন থেকে অটো নিয়ে এক্সট্রা ভাড়া দিয়ে আমি কান্দিভ্যালিতে যেতাম। অবাঞ্ছিত স্পর্শটা জেন্ডার স্পেসিফিক নয়, কিন্তু যেহেতু নারীর উপর বেশি অ্যাটাকটা হয়, ইট ইজ এ রিয়ালিটি। আবার আমি যখন বড় হয়ে বিভিন্ন ধরনের কমিউনিটির মানুষদের সঙ্গে ইন্টারাক্ট করলাম, সমকামী, ট্রান্সজেন্ডার ইত্যাদি, তাদের কথা কে বলবে? এখানে পুরুষ নারী বলা হচ্ছে, ওদেরকে লোকাল ট্রেনে, বম্বেতেই আমি ধরো বলছি, কারণ ট্রেনে জার্নিটা একটা বড়, ওদেরকে উইমেন্স কম্পার্টমেন্টে উঠতে দেওয়া হয় না, ভিড় মেন্স কম্পার্টমেন্টে দে গেট মলেস্টেড। একজন মহিলাই বলবো, কারণ তিনি ভেতর থেকে তিনি মহিলা, শরীরটা পুরুষের, পার্ক সার্কাসে 7 জন দ্বারা ধর্ষিত হয়, তার অধিকারের কথা কে বলবে? টয়লেটে অ্যালাউ করা হয় না LGBTQ, যে তাদেরকে কোনো পাবলিক টয়লেটে অ্যালাউ করা হয় না, মহিলারাও অ্যালাউ করে না পুরুষদের ওখানে গেলে। এবার অনিন্দিতা, আমি জাস্ট একটু থামালাম, 15 সেকেন্ড আছে, আপনি এক্সট্রা 20 সেকেন্ড নিন। যে ছেলেটা আত্মহত্যা করেছে নামখানার কোনো গাছে, কারণ তার এক পুরুষ সঙ্গী বেণীমাধব হতে চেয়েছিল, পরের জন্মে রাধা হতে চেয়েছিল, তাদের কথা ভাবছি না আমরা, শুধু শহরের কিছু মানুষের জন্যই এই কথাগুলো বলছি, এবং তারপরে আইন প্রণেতার কথায় যা হবে তাই হবে। ময়ূক, ওই তো বললাম, তুমি তো আমায় 3 মিনিট সময় দিয়েছো, আর তুমি 24 ঘন্টা না। আমাদের এখানে আমাদের আইন চলবে, আপনি আরো 3 মিনিট দিন, আমি পিসিআর কে অনুরোধ করছি। না, আমি 3 মিনিটের বেশি বলতে পারবো না। তুমি 24 ঘন্টা চ্যানেলে বসে কতবার এই মানুষগুলোর কথা বলছো বলো? দায়িত্বটা তোমার অনেক বেশি। ফলে আমার মনে হয় আমরা বারবার অবাঞ্ছিত স্পর্শ, আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটিগুলোকে ডিলিনিয়েট করে এই আমার শরীর আমার অধিকার এগুলো নিয়ে লড়ি। সেই জন্য আমি কোনো ডিবেটে আসিনি, আমি একটা আলোচনায় এসেছি আমার কথা বলতে, একদম। কারণ এটাও রিয়ালিটি যে প্রতি 16 মিনিটে আমার দেশে একটি মেয়ে ধর্ষিতা হচ্ছে, প্রতি 68 মিনিটে একটি মেয়ে, আমি ছবিও করেছি এই নিয়ে, সে মার্ডার হচ্ছে বা সে ফোর্স টু কমিট সুইসাইড বিকজ অফ ডাউরি। এই সব রিয়ালিটির মধ্যে দাঁড়িয়েও আমি আবার একটা পুত্র সন্তানের মা হিসেবে চাই। আমিও কিছু বলতে চাই এই আত্মহত্যাটা নিয়ে, প্লিজ। হ্যাঁ, তো অনিন্দিতাদি বললেন তো, বেশ, অনিন্দিতাদিকে অনুরোধ করবো বসার জন্য। অনির্বাণ কিছু বলবে, আমি অনুরোধ করবো ডায়াসে গিয়ে 1 মিনিট নেওয়ার জন্য। দিদি, আপনি এতক্ষণ ধরে যা বললেন আমরা কিন্তু সবটাকেই সমর্থন করছি, এবং আমি বলতে দ্বিধা নেই যে আপনার প্রত্যেকটা বক্তব্যকে সমর্থন শুধু নয়, আমি কুর্নিশ জানাচ্ছি। কারণ এই আমাদের সহবক্তারা, আমরা নিজেরাও আলোচনা করছিলাম, আমরা এই বক্তব্যটাই আজকে তুলে ধরতে এখানে এসেছি দিদি, যে অধিকারটা সকলের জন্য সমান হোক, বিট মেন, বিট ওমেন, বিট LGB, ওনাদের ওই কমিউনিটি, ট্রান্সজেন্ডার, প্রত্যেকের জন্য অধিকারটা সমান হোক, একটা সুন্দর সমাজ তৈরি করি আমরা, এবং সেখানে আইনটাও কিন্তু সকলের জন্য সমান হোক। আশীর্বাদের হাত কমে যাবে দিদি যদি স্পর্শের জন্য অনুমতি চাইতে হয়। আশীর্বাদের আজকে এই বিজয়ের পরে আমাদের রীতি হচ্ছে আমরা বড়দেরকে গিয়ে প্রণাম করি, ওনারা আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, ওটাও তো একটা স্পর্শ।
ওই হাতটা কমে যাবে যদি আজকে স্পর্শের জন্য অনুমতি চাই। আমি 30 সেকেন্ড তোমার প্রশ্নে উঠে এলো যে এই যে এলজিবিটি কমিউনিটি আমি একটু কথা বলতে চাই। তাদেরকে সত্যি তো তাদের আজকে পুলিশ অ্যারেস্ট করতে গেলে তারা কার কাছে যাবে? আমি একটা কথা এখান থেকে আজকে প্ল্যাটফর্ম থেকে জাস্ট আমি তুলে দিতে চাই যে আজকে আমাদের জন্য অনেক রিজার্ভেশন আছে, আমাদের জন্য কিন্তু এলজিবিটি কমিউনিটির জন্য আমরা যদি সত্যিই ভাবতে যাই, আমরা কিন্তু প্রত্যেকটা পুলিশ ফোর্সেও হোক না তাদের জন্য একটা প্রশ্ন তুলেই দিই না। সত্যি তো ময়ূকের মুখ থেকে আজকে যেটা বেরিয়ে এলো যে আজকে এলজিবিটি কমিউনিটির যারা মানুষ তাদেরকে কোন পুলিশ অ্যারেস্ট করতে আসবে? খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আমার মনে হয় এখান থেকে আরেকটা কথা ওকে আমরা বিষয়ও পেয়ে গেলাম, কিন্তু আপাতত এক মিনিট প্রত্যেকটা ফোর্সে পার্টিকুলার ল এন্ড অর্ডার রিলেটেড যে পুলিশ ফোর্স একদম এটা নিয়েও কথা হবে। সুস্মিতা দি একদম যে আগে অনেকক্ষণ থেকে শুনছি, মনে হচ্ছে খুব মানে চেষ্টা করছে সবাই মিলে খুব ব্যাপারটা ঘুলিয়ে দেওয়ার। ঘুলিয়ে দেওয়া তো সহজ তো নয়, অপরপক্ষে যখন আমি আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আশীর্বাদের হাত ভাই বোনকে করছে, উল্টোটা একবারও শুনছি না আর কি। তো আমার কথা কি বলুন তো, ব্যাপারটা তো আশীর্বাদের হাত বা এসব তো এত সহজ নয়। সব জায়গায় মহিলা থাকলেই সেখানে একটা আইনের গল্প আসে। এই আশীর্বাদের হাত আর ভাই বোনের ভালোবাসার হাত করতে গিয়ে যদি রেপ কেসে জড়িয়ে পড়তে হয়, আশীর্বাদের হাত ফাত তুলে নেওয়া হোক ভাই, আমার দরকার নেই। আজকে এই বিজয়ের পরে আমাদের রীতি হচ্ছে আমরা বড়দেরকে গিয়ে প্রণাম করি, ওনারা আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, ওটাও তো একটা স্পর্শ। ওই হাতটা কমে যাবে যদি আজকে স্পর্শের জন্য অনুমতি চাই। আমি 30 সেকেন্ড তোমার প্রশ্নে উঠে এলো যে এই যে এলজিবিটি কমিউনিটি আমি একটু কথা বলতে চাই। তাদেরকে সত্যি তো তাদের আজকে পুলিশ অ্যারেস্ট করতে গেলে তারা কার কাছে যাবে? আমি একটা কথা এখান থেকে আজকে প্ল্যাটফর্ম থেকে জাস্ট আমি তুলে দিতে চাই যে আজকে আমাদের জন্য অনেক রিজার্ভেশন আছে, আমাদের জন্য কিন্তু এলজিবিটি কমিউনিটির জন্য আমরা যদি সত্যিই ভাবতে যাই, আমরা কিন্তু প্রত্যেকটা পুলিশ ফোর্সেও হোক না তাদের জন্য একটা প্রশ্ন তুলেই দিই না। সত্যি তো ময়ূকের মুখ থেকে আজকে যেটা বেরিয়ে এলো যে আজকে এলজিবিটি কমিউনিটির যারা মানুষ তাদেরকে কোন পুলিশ অ্যারেস্ট করতে আসবে? খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আমার মনে হয় এখান থেকে আরেকটা কথা ওকে আমরা বিষয়ও পেয়ে গেলাম, কিন্তু আপাতত এক মিনিট প্রত্যেকটা ফোর্সে পার্টিকুলার ল এন্ড অর্ডার রিলেটেড যে পুলিশ ফোর্স একদম এটা নিয়েও কথা হবে। সুস্মিতা দি একদম যে আগে অনেকক্ষণ থেকে শুনছি, মনে হচ্ছে খুব মানে চেষ্টা করছে সবাই মিলে খুব ব্যাপারটা ঘুলিয়ে দেওয়ার। ঘুলিয়ে দেওয়া তো সহজ তো নয়, অপরপক্ষে যখন আমি আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আশীর্বাদের হাত ভাই বোনকে করছে, উল্টোটা একবারও শুনছি না আর কি। তো আমার কথা কি বলুন তো, ব্যাপারটা তো আশীর্বাদের হাত বা এসব তো এত সহজ নয়। সব জায়গায় মহিলা থাকলেই সেখানে একটা আইনের গল্প আসে। এই আশীর্বাদের হাত আর ভাই বোনের ভালোবাসার হাত করতে গিয়ে যদি রেপ কেসে জড়িয়ে পড়তে হয়, আশীর্বাদের হাত ফাত তুলে নেওয়া হোক ভাই, আমার দরকার নেই, একদম দরকার নেই। আর যখনই দেখছি এইটা যদি বলতে চাইছি তো নারীর স্পর্শ নিয়ে কথাও তো এত কথা হতো না, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। তখন দেখতেন ইমোশন, চোখের জল আর গলা কাঁপানো কত কি পরিমাণ। আজকে যেহেতু পুরুষকে স্পর্শ করার প্রশ্ন এসছে, তাই কিন্তু গলা কাঁপিয়ে এত কথা। সৌমিত্রর কাছে জানতে চাই, বলছে না পুরুষ ভীষণ প্রিভিলেজ, ওনার কাছে ঠিক জানতে চাই ভারতবর্ষে বা পৃথিবী জুড়ে পুরুষ মানুষের এক্স্যাক্টলি কি প্রিভিলেজ আছে। ভারতবর্ষের 49টা আইন মেয়েদের জন্যে, ওনার কাছে আমি একটু জানতে চাইবো। আর পরিসংখ্যান দিচ্ছেন সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ। আরে মশাই, যেখানে একটা স্ট্যাটিস্টিক্স দেবারই জায়গা নেই, থানায় রিপোর্টই নেওয়া হয় না, সেখানে কি প্রমাণ হচ্ছে কে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ? কি করে প্রমাণ হচ্ছে? না আরেকটা কথা ভাই, একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিই, যতদিন মহিলা আপনারাই লবঙ্গলতিকা ফুলের ঘায়ে মূর্ছা যান, একটা কিছু ছোঁয়া লাগলেই রেডে করে লোকজন নিয়ে দৌড়ে আসেন, কারণ নিজেদের বাঁচাবার তো আপনাদের ক্ষমতা নেই, ততদিনে সব জেন্ডার ইকুয়ালিটি আর সমান হব, সমান অধিকার ভুলে যান। এই আলোচনা চলবে নন্দিনী দি, এবং বাকিদের ক্ষেত্রে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ, আমার অনুরোধ। শেষ করতে হবে। একটা ছোট্ট কথা, এক লাইন তুমি বললে না, তুমি বলছি যে কোন টাচ, মানে অ্যাকচুয়ালি মা হিসেবে আমিও কিন্তু একটা বয়সের পরে আমার পুত্র সন্তানকে কিছু কিছু টাচ করবো না, কারণ দেয়ার ইজ এভলিউশন, এবং সেটা আমাকে জানতে হবে যে কোন বয়স অবধি আমি ওকে স্নান করাতে পারি, কোন বয়স আমি ওকে বলি অগ্নিস্নাত আমার সন্তানকে বলি যে আমিও তোমার শরীরে হাত দেব না। ট্রু, আমি এইখানেই বলছিলাম যেখানে ইন্টেন্ট এবং শিক্ষার প্রসঙ্গ আসে, এখানে জেন্ডার বায়াসনেসের প্রশ্ন আসে না। আমি বারবার এটাই বোঝাতে চাইছি, জেন্ডার নয়, মানুষ হন।
বেশ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল স্পর্শের অধিকার, পুরুষকে ছুতে কি অনুমতি লাগে না। এই আলোচনায় কেউ ইকুয়ালিটির কথা বললেন, কেউ আবেগ, কেউ রাজনীতিবিদ, কেউ সুপারস্টার, কেউ বা বললেন যে পুরুষরা সত্যি অনেক ক্ষেত্রে মুখ খুলতেও পারেন না। আপনারা কি বলছেন সেটা আপনারাও জানান, কারণ এইরকমই একাধিক যে বিষয় নিয়ে কথা বলা যায় না, কথা হোকের মঞ্চ বারবার সেই প্রশ্নগুলোই করবে ময়ূখ এবং চোখে চোখ রেখে করবে। এবং বারবার আমরা যে কথাটা বলছি, আপনি কি মনে করছেন কথা হোক আপনার জন্য? আপনার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি। যারা আইন প্রণেতা তারা আইন হয়তো বদল করবে, কিন্তু আপনি জানান। ইউটিউবে এই মুহূর্তে যারা দেখছেন তারা লিখুন, ফেসবুকে লিখুন, এবং অবশ্যই সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।